রাজনৈতিক বন্দোবস্তে এবং নতুন একটা রাজনীতি, নতুন সমাজ গড়ার, সেটাকে আপনার ভেস্তে দেওয়ার জন্য মেটিকুলাস প্ল্যান করা হয়েছিল। তাহলে এইখানে আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যে সংগ্রাম, সেটা যে কত কঠিন হবে সেটা আমাকে বুঝিয়ে বলতে হবে না। যার জন্য 1400 সন্তান আমাদের জীবন দিয়েছে, তাদের প্রতি তাদের মাগফিরাতের আত্মার কামনা করি সবসময়। এবং যে সমস্ত আপনার পরিবার এখনো পঙ্গুত্বের বা বেদনা বহন করে চলেছে, আমাদের আউটকামটা কি হলো, রেজাল্টটা কি হলো? প্রথম কথা হলো, আমরা দেখেছি যে আমরা একটা প্রতারণামূলক দলের সঙ্গে কাজ করছি। সেই প্রতারণামূলক দলটি প্রথম থেকেই আপনার মেটিকুলাসলি প্ল্যান করে, যাতে এই অভ্যুত্থানের যে স্বপ্ন আমরা দেখেছি নতুন রাজনৈতিক বন্দোবস্তে এবং নতুন একটা রাজনীতি, নতুন সমাজ গড়ার, সেটাকে আপনার ভেস্তে দেওয়ার জন্য মেটিকুলাস প্ল্যান করা হয়েছিল, ইনক্লুডিং দ্য ইলেকশন। যুদ্ধারটাও আমি মনে করি ম্যানেজ করে তাদেরকে দেওয়া হয়েছে। কথা হলো কারা দিয়েছে? দিয়েছে বাংলাদেশের এলিটরা। বাংলাদেশের এলিট আপনার সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি, পলিটিশিয়ান, কিছু অংশ সুশীল, তারা তাদের ক্ষমতা ছাড়তে চায় না। সেই জন্য এটাকে ভণ্ডুল করার প্ল্যান করা হয়েছে। এবং একথা মাননীয় মন্ত্রী সালাউদ্দিন সাহেবের কথা উঠে এসেছে যে আমরা নির্বাচনটা পাওয়ার জন্য এগুলিতে রাজি হয়েছি এবং সই করেছি। এই কথাটা কিন্তু যিনি এখন স্পিকার, তিনিও কিন্তু একবার বলেছেন যে আমরা গণভোটে রাজি হয়েছি নির্বাচনটা পাওয়ার জন্য। এবং সংসদে দাঁড়িয়ে যখন একজন মন্ত্রী একথা স্বীকার করেন এবং আমরা দেশশুদ্ধের লোক মেনে নেই এবং তার দলও মেনে নেয়, তাহলে এইখানে আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যে সংগ্রাম, সেটা যে কত কঠিন হবে সেটা আমাকে বুঝিয়ে বলতে হবে না। কারণ আপনারা অনেকেই বিদেশে থাকেন, বিদেশে আপনারা চাকরি করেছেন, লেখাপড়া করে এসেছেন। আপনারা জানেন, ফর এক্সাম্পল, এখানে একজন কানাডা থেকে এসেছে। সেখানে যদি কোনো মন্ত্রী আপনার সংসদে দাঁড়িয়ে এরকম মিথ্যা কথা বলতো, সেই দিনই তার রিজাইন দিতে হতো, সেই দিনই তার রিজাইন দিতে হতো। তা না, তার দলের লোকরা তাকে কমপ্লেন করতো যে আপনি রিজাইন দেন, কারণ আপনি আমার দলকে আপনি বলতে চাচ্ছেন লোকের কাছে যে আমরা প্রতারণার সাহায্য নেই। সুতরাং আমাদের পলিটিক্যাল কালচার অত্যন্ত নাজুক। তার মানে এই না যে আমরা সব কিছু ছেড়ে দেব। কথা হলো যে আমরা কেমন করে এই জুলাই সনদটাকে, এই সরকার যারা ক্ষমতায় বসে গেছে, এই সরকারকে কেমন করে এই জুলাই সনদটাকে অ্যাকসেপ্ট করাবো, এই গণভোটটাকে কি করে অ্যাকসেপ্ট করাবো। আবার সেখানে বলতে হয় যে সংগ্রাম কঠিন হবে, কারণ যখন একটা সরকার, এটা কিন্তু মেটিকুলাস ডিজাইন, যে একবার যখন আমি সরকারে বসে গেছি, 2/3 মেজরিটি, 2/3 মেজরিটির একটা কার্স আছে। তার মানে তারা যা খুশি তাই করতে পারে, তারা সংবিধানকে বদলে দিতে পারে। তাদের কোনো আইন, কোনো কানুন পাশ করার জন্য বিরোধী দলের কোনো মতামতের প্রয়োজন হয় না। বিরোধী দল একমাত্র ওয়াকআউট করতে পারে। ওয়াকআউট করলে পরে কিন্তু তারা সিদ্ধান্ত যেটা তারা নেবে সেটা তারা নিতে পারে। সুতরাং এই 2/3 মেজরিটির কার্ডস কিন্তু আমরা 2001-এও দেখেছি। 2001-এ যখন বিএনপি জামাত ক্ষমতায় ছিল, তখনও কিন্তু 2/3 মেজরিটি ছিল। এবং আমরা জানি যে ওখানে অনেকগুলি অনিয়ম করে সরকারকে চালানো হয়েছিল, ইনক্লুডিং আপনার কেয়ারটেকার গভর্নমেন্টকে কেমন করে আপনার ম্যানিপুলেট করা যায় সেই চেষ্টা করা হয়েছিল। তারপরে আমরা 2/3 মেজরিটি দেখেছি শেখ হাসিনার আমলে। শেখ হাসিনার আমলের 2/3 মেজরিটিকে আমি বলবো তার সঙ্গে তার হাতে সমস্ত পার্লামেন্টে তার হাতে ছিল, কারণ সেখানে যে একটা অপোজিশন ছিল যার কাজ ছিল সরকারের ক্ষমতাকে সীমিত করে রাখা, সরকারের কার্যকলাপকে ক্রিটিসিজমের মাধ্যমে লাইনে নিয়ে আসা,
সেই কাজটা জাতীয় পার্টি তো করে নাই। জাতীয় পার্টি আমরা জানি যে তাকে গৃহপালিত দল বলা হতো। সুতরাং এই যে ক্ষমতা শেখ হাসিনার ছিল, এই ক্ষমতার দ্বারা শেখ হাসিনা নিজের ক্ষমতাকে আপনার কেন্দ্রীভূত করেছিল এই কারণে যে সে নিজেই শুধু ক্ষমতায় থাকবে তা নয়, তারপরে তার ছেলে থাকবে, তারপরে তার নাতিপুতি থাকবে, মানে ডাইনেস্টি। সেই যে যুদ্ধ টেন্ডেন্সি আমরা এখনো দেখতে পাচ্ছি আনফরচুনেটলি। এবং শেখ হাসিনা যে কাজটা করেছিল ক্রমান্বয়ে, এবং এর উপরে আমি সিরিজ অফ আর্টিকেলও দিয়েছিলাম, সেটা হলো যে কোনো গণতন্ত্র আপনার প্রতিষ্ঠা করতে হলে, প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে আপনার রাষ্ট্রের যে সমস্ত ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠানগুলি আছে সেগুলির প্রাতিষ্ঠানিক দরকার। কিন্তু শেখ হাসিনার আমলে আমরা দেখেছি যে সে প্রাতিষ্ঠানিকরণের পরিবর্তে সে ওই সমস্ত সংস্থাগুলিকে রাজনীতিকরণ করিয়েছিল, দলীয়করণ করেছিল, ইলেকশন কমিশনকেও করেছিল, যাতে সে আপনার নির্বাচনে আবার ক্ষমতায় আসতে পারে।